নমস্কার। আজকে আমরা হাইকোর্টের একজন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শুভদ্যুতি হালদারকে পেয়েছি। তো আমরা এই বিশিষ্ট আইনজীবীর কাছে আমরা কিছু কোশ্চেন উত্থাপন করব এবং সেই সমস্ত কোশ্চেনগুলো আজকে এই যে আমরা দেখতে পাচ্ছি যে তিলোত্তমার বিভিন্ন রকম ফটো সোশ্যাল মিডিয়াতে অনেকেই আপলোড করছে বা তার পরিচয় থেকে শুরু করে সমস্ত কিছু জিনিস সোশ্যাল মিডিয়ায় আনা হয়েছে। এইটা আইন সম্মত বা কতখানি যুক্তিযুক্ত সেই বিষয়টা আমরা আজকে আমাদের বিশিষ্ট আইনজীবী শুভদ্যুতি হালদারের সঙ্গে আমরা একটু জেনে নেব। প্রথমেই বলি, আমি বিশিষ্ট আইনজীবী কিনা জানি না, তো পেশাগতভাবে আমি আইনজীবী এবং প্রত্যেকটা মানুষেরই বিভিন্ন সত্তা থাকে, মানে তার জীবিকার পাশাপাশি কোনো কিছু একটা তো থাকেই। তো আমি সেই বিষয়ে ঢুকছি না। আমি একজন পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে কয়েকটা কথা বলতে চাই। সেটা হচ্ছে, আপনি যে একটা লিগ্যাল কোশ্চেন করেছেন, আমি সেই প্রশ্নের উত্তরে আমি পুরোপুরি ঢুকতে চাইছি না এই জন্য, কারণ এই বিষয়টা আমি সামগ্রিকভাবে একটু তুলে ধরতে চাই আপনার চ্যানেলের দর্শকদের সামনে। সেটা হচ্ছে, দেখুন, আমরা এই যে মূল বিষয়টা ঘটেছে যে ধর্ষণ এবং খুন, সেই বিষয়টা থেকে না একটু একটু করে সরে যাচ্ছি। এখন কোনটা তার আইডেন্টিটি সোশ্যাল মিডিয়াতে দেওয়ার দরকার কি না, কতটা দরকার, এগুলো কিন্তু কোর্টরুমে আলোচনা চলতে পারে যদি কোনো পক্ষের অভিযোগ থাকে। কিন্তু আমাদের মূল আজকে যে জন্য দেখা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে, কলকাতা তথা পশ্চিমবঙ্গে মানুষের জীবনযাত্রা, মানে রাস্তাঘাটে আমরা যে অফিস কাছারি আসছি, যাতায়াত করছি, আমাদের কিন্তু জনজীবন অনেক সময় কিন্তু স্তব্ধ হয়ে যাচ্ছে, রাস্তায় আটকে যেতে হচ্ছে। অবশ্যই এটা আমরা সমর্থন করি। অন্য রাজনৈতিক দলের কোনো মিছিল, প্রতিবাদ মিছিল হলে হয়তো আমরা বিরক্ত হই, অনেক রকম কথা আসে বাসের মধ্যে বা রাস্তায়। এক্ষেত্রে আমি একটা জিনিস লক্ষ্য করছি, মানুষ কিন্তু কষ্ট করে সেটা সহ্য করছে। এই যে বাস আটকে আছে বা রাস্তায় আমরা যেতে পারছি না আন্দোলনের জন্য, কারণ অনেক সময় আমরাও আন্দোলন করছি, এই আন্দোলন চলছে। কিন্তু এই আন্দোলনের কারণটা কি? আজকে দেখা যাচ্ছে উকিল থেকে সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই আন্দোলন করছেন। কিন্তু আমার যেটা খুব দুঃখ লাগছে, এই আন্দোলনের মধ্যে আমরা কিন্তু দলাদলি করছি। এটা খুব দুঃখের। যদি আন্দোলন করার আমাদের যদি একটা নির্দিষ্ট অভিমুখ থাকে, নির্দিষ্ট একটা উদ্দেশ্য থাকে আন্দোলনের, তা সেই আন্দোলন যদি সিপিআইএম করতে চায়, বিজেপি করতে চায়, সবাই ওয়েলকাম। অবশ্যই তাদের পলিটিক্যাল এজেন্ডা সেই আন্দোলনে থাকবে না, উই ওয়ান্ট জাস্টিস, এবং তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে চাইবে। এই দাবি যদি হয় তাহলে সবাই ওয়েলকাম এই আন্দোলনে। সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি কি, এক দল বলছে এটা আমাদের দলের কথা নয়, আমরা বেরোইনি, অমুক দল এটা করছে, ওদের দলীয় লোকের। এটা হোক না দলীয় লোক, কোনো মানুষ রাজনীতির বাইরে নয়। 18 বছর হলো মানে যে ছাত্রটি 18 বছর বয়স হলো, তিনি কিন্তু তার ভোটাধিকার প্রয়োগ তিনি করছেন, এবং তিনি একটা রাজনৈতিক দলের সমর্থন তার থাকতেই পারে। কিন্তু এক্ষেত্রে তিনি প্রতিবাদ চাইতেই পারেন, হোক না তিনি এবিভিপি, হোক না এসএফআই, হোক না টিএমসিপি, অসুবিধে কী? আন্দোলনটাকে বৃহত্তর আকারে করতে হবে, কারণ আমরা গণতান্ত্রিক সিস্টেমে আমরা জানি আমাদের কনস্টিটিউশন আছে, আমাদের জুডিশিয়ারি আছে, বিভিন্ন মেশিনারি আছে, লেজিসলেটিভ সব কিছু আছে, আমাদের মিডিয়া আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে। হলেও মানুষের এই যে মাস মুভমেন্ট, এই যে জনজাগরণ, জন আন্দোলন, এটা কিন্তু অত্যন্ত এফেক্টিভ। এবং আজকে দেখা যাচ্ছে যে যাদের ইনভেস্টিগেশন করার কথা, রাজ্য, আমাদের অভিভাবক, তারা তাদের ডিউটিটা পালন করেনি। পাশাপাশি তারা এটাকে একটা ভুল বার্তা মানুষকে, মানে আইওয়াশ করানোর জন্য তারা কি করছেন, ধর্ষণ বিরোধী আইন আনতে চলেছেন, এবং মানে কি, বিল পাসও হয়ে গেছে, সেটা আইন করার চেষ্টা চলছে। কিন্তু ওই বিলে কি হলো, এক্সপেডিসিয়াসলি রিলিফ দেওয়ার জন্য, মানে শাস্তি দেওয়ার জন্য এক্ষেত্রে অফেন্ডারকে, সেরকম কিছু বিষয় বলা হলো। অলরেডি কিন্তু আইন আছে, এবং সেটা আমরা সেই আইন ধরেই আমাদের বিচার ব্যবস্থা চলছে। কিন্তু এই জিনিসটা ওখানে মেনশন করা হয়েছে কি, যে যাদের প্রিলিমিনারি ইনকোয়ারি করার কথা, ইনভেস্টিগেশন করার কথা, যে পুলিশ ডিপার্টমেন্ট, সেই পুলিশ ডিপার্টমেন্ট যদি তাদের ডিউটিটা না করে, তারা যদি কিছু সাপ্রেস করে, যেই সাপ্রেশনটা ফার্দার ইনভেস্টিগেশনকে এগিয়ে নিয়ে যেতে দেবে না,
এবং আমরা তখন মুখে বলবো সিবিআইয়ের সাকসেস রেট 0। সিবিআইকে তো স্টেটকে হেল্প করতে হবে, স্টেটের মেশিনারি দিয়ে, স্টেটের পুলিশ প্রশাসনকে তো হেল্প করতে হবে। তারা যদি সেই কাজটা না করে তাহলে তো ওই মানুষকে আইওয়াশ করে দিয়ে পরবর্তী ইলেকশনে একটা বড় ম্যান্ডেট নিয়ে জেতার একটা জায়গা তৈরি করছে রাজ্য সরকার, এটা তো আমাদেরকে বুঝতে হবে। এবং আইনজীবীরা যে আন্দোলন আমরা করছি, যে আইনজীবী দেখা যাচ্ছে এক্ষেত্রে সন্দীপ ঘোষ এবং যারা অভিযুক্ত তাদের হয়ে ডিফেন্ড করছেন, সেই মানুষটা বেরিয়ে এসে বলছেন উই ওয়ান্ট জাস্টিস, এগুলো কিন্তু প্রশ্ন তৈরি করছে। হাইকোর্টে এই মামলাটা চলছিল, হাইকোর্টের অর্ডারেই প্রথম সিবিআই ইনভেস্টিগেশন শুরু করে এবং সুন্দরভাবে অবজারভেশন ছিল হাইকোর্টের। সুপ্রিম কোর্ট তড়িঘড়ি করে সুমোটো করলেন মামলা এবং সুপ্রিম কোর্ট শুনতে শুরু করলেন। তারপরে মানুষ কি ভাবলো, এটা খুব দ্রুত নিষ্পত্তি হবে, দ্রুত অপরাধীরা শাস্তি পাবে। কিন্তু সুপ্রিম কোর্ট যে এক্সপেকটেশনটা তৈরি করেছিল সেটাকে সুপ্রিম কোর্ট করেছিলেন। সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ আদালত আমাদের দেশে, সেই এক্সপেকটেশনটা কি রক্ষা করতে পারছেন? আজকে ভাবুন তো, আজকে 5 সেপ্টেম্বর, আজকে একটা হিয়ারিংয়ের কথা ছিল, সেই হিয়ারিং পোস্টপন্ড হয়েছে ডিউ টু ইলনেস অফ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। তো মানুষের মনে তো প্রশ্ন জাগবে, সাধারণ মানুষের। জুডিশিয়ারিকে কিন্তু সেটা বোঝাতে হবে, সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করতে হবে। কারণ সাধারণ মানুষ যদি খেপে যায়, কোনো মেশিনারিকেই কিন্তু তারা রেওয়াত করবে না। আমাদের বাংলাদেশের রেফারেন্স কিন্তু চোখের সামনে আছে, বেশি দিন বেশি আমাদের স্মৃতি থেকে সরে যায়নি। সুতরাং মানুষের পেশেন্স নিয়ে খেললে হবে না, মানুষকে বিশ্বাস করাতে হবে। এরকম একটা হেনিয়াস ক্রাইম এতদিন লেগে যাচ্ছে এবং স্টেট কি বলছে যে যতটুকু ইনভেস্টিগেশন করার আমরা করেছি, আমরাই তো ওই সিভিক ভলেন্টিয়ারকে অ্যারেস্ট করেছি, সিবিআই কিছু করতে পারেনি। টলারেন্স লেভেল অনেক বেশি আমাদের জুডিশিয়ারি সিস্টেমের মানছি, কিন্তু সেটাকে কিন্তু মাথায় উঠতে দিলে খুব সমস্যা। আজকে খুব দুঃখ লাগে, অনারেবল ক্যালকাটা হাইকোর্টের অনারেবল জাস্টিস রাজাশেখর মান্থা, তার বিরুদ্ধে নানা রকম নোংরা কথা, অশালীন কথা, কোনো এক চাপা দেওয়ার কোনো ব্যাপার নেই। বর্তমান রাজনৈতিক আমাদের যে শাসক দল, সেই শাসক দলের বিভিন্ন যারা মুখপাত্র এবং যারা আছেন কর্তা ব্যক্তি, তারা কিন্তু নানা রকম অশ্লীল ভাষা প্রয়োগ করেছেন, আক্রমণ করেছেন অনারেবল জাস্টিস রাজাশেখর মান্থার বিরুদ্ধে। কিন্তু সেই তার ডেভেলপমেন্ট কি হলো? তারা কি পানিশমেন্ট পেল? কোর্টের ধৈর্য অনেক, এই কথাই কিন্তু এখন চিড়ে ভিজছে না। এর ফলে কি হচ্ছে, সাধারণ মানুষের ভরসা চলে যাচ্ছে। তাহলে কি ওরা এই কথাগুলো বলতে পারে, আমরা বলতে পারি না? আমি রদ্দুর রায়, আমি একটা ভিডিও করলে আমি অ্যারেস্ট হয়ে যাচ্ছি, কিন্তু একজন অনারেবল জাস্টিসকে এত বাজে নোংরা কথা বলছে, তাকে একটা শোকজও করা হচ্ছে না। এগুলো ভুল বার্তা যাচ্ছে। সুতরাং বিচার ব্যবস্থার এখন এই উই ওয়ান্ট জাস্টিস কথাটা আমরা কাকে বলছি? হাওয়ায় ভাসাচ্ছি না, এই কথাটা পুরোপুরি কিন্তু আমরা বলছি বিচার ব্যবস্থাকে। আজকে কোনো রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক নেতাকে কিন্তু আমরা আইন তুলছি না। উই ওয়ান্ট জাস্টিস মানে আমরা জাস্টিসটা চাইছি ফ্রম জুডিশিয়ারি। সুতরাং সেখানে অনারেবল হাইকোর্ট, অনারেবল সুপ্রিম কোর্ট কিন্তু ইজ লায়েবল। তাদেরকে কিন্তু বোঝাতে হবে যে আপনারা জাস্টিস চাইছেন, আমরা জাস্টিস দিতে আমরা প্রস্তুত এবং আমরা সঠিক জাস্টিস দিচ্ছি। সেইটা কিন্তু মানুষকে কনভিন্স করতে হবে। একটা কথা আমি বলতে চাইছি না, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি এই প্রসঙ্গে, যে মানুষ যদি আগামী দিনে সুপ্রিম কোর্ট কিংবা রিট কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট যদি ঘেরাও করে অবস্থান বিক্ষোভ করে, সেটা কিন্তু খুব দুঃখের হবে। মানুষ করবে কিনা আমি জানি না, কিন্তু সেদিকেই কিন্তু সমাজ এগোচ্ছে। এটা কিন্তু খুব চিন্তার। আমরা যখন সব আশা ছেড়ে দিই, তখন কিন্তু আমরা বিচার ব্যবস্থার প্রতি আমরা আস্থা রাখি এবং বিচারকের দ্বারস্থ হই। সুতরাং বিচার ব্যবস্থা কিন্তু এখন চ্যালেঞ্জের মুখে, এই কথাটা আমি জোর দিয়ে বলছি। বিচার ব্যবস্থাকে প্রমাণ করতে হবে আমরা অপরাধীকে শাস্তি দেব। সেই অপরাধী যেই হন না কেন, তিনি হতে পারেন সিপি, তিনি হতে পারেন কোনো মেডিকেল কলেজের কোনো প্রিন্সিপাল, তিনি হতে পারেন কোনো সিএম অফ স্টেট, যে কেউ হতে পারেন। আজকে আপনি ভাবতে পারছেন রাজ্য সরকারের, আপনি যদি টাইম লাইনটা দেখেন, এই রাজ্যে হাইয়েস্ট ইনভেস্টিগেটিং এজেন্সি সিবিআই, ইডির লোকজনকে মারা হয়েছে। আজকে ভারতবর্ষে যে রাজনৈতিক দল ক্ষমতায় আছে, সেই রাজনৈতিক দলের প্রেসিডেন্ট এসেছিলেন কোনো একটা রাজনৈতিক বা অন্য কোনো কাজে, সেই তাকে তার ওই রকম একটা সম্ভবত ওয়াইজেড সিকিউরিটি তো হবেই, সেই সিকিউরিটি বলয় উপেক্ষা করে তাকে আঘাত করা হয়েছে, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। দুটো ইনসিডেন্ট বললাম, ইডিকে তো মারা হয়েছে। এটা কি চলছে? এবং তার পাশাপাশি এই যে ইনভেস্টিগেশনকে সাপ্রেস করার চেষ্টা, অনারেবল সুপ্রিম কোর্ট অবজারভেশনে দেখা গেছে, এখন তো ভিডিও লাইভ টেলিকাস্ট হয়,
কোর্টরুম, তো সেখানে বলছেন আমি 30 বছরে এই জিনিস দেখিনি, মানে এই যে সাপ্রেশন অফ ফ্যাক্ট পুলিশ অফিসার এরকম করছে স্টেট পুলিশ, তাহলে 30 বছরে যে দেখিনি তার এগেনস্টে পানিশমেন্টটা কী হবে সেটা তো মানুষ চায়। আমি যদি অপরাধীকে ধরতে না পারি ডিউ টু সাপ্রেশন অফ এভিডেন্স, তাহলে সেই সাপ্রেশনটা যারা করলেন, যারা সাপ্রেস করলেন এভিডেন্স, তাদের এগেনস্টে পানিশমেন্টটা কী, এইটা কিন্তু কোর্টকে উত্তর দিতে হবে এবং সেটা যত অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা করতে হবে। কারণ আন্দোলনটা কিন্তু অনেক ছড়িয়ে গেছে এবং বিভিন্ন ক্লাসে ঢুকে গেছে আন্দোলন। যে মানুষটা 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার থেকে টাকা পান তিনিও আন্দোলনে নেমেছেন, এইটা আন্দোলনের খুব সদর্থক দিক। অর্থাৎ মানুষ বুঝে গেছে যে সরকারের দায়িত্ব সরকার পালন করছে, আমি একজন সিটিজেন হিসেবে সেই সুযোগ নিচ্ছি, সরকারি সুযোগ, এটা ব্যক্তিগতভাবে কেউ আমাকে 1000 টাকা দিচ্ছে না। তার মানে এই নয় যে আমি 1000 টাকা নিচ্ছি মানে আমি সেই সরকারের সমালোচনা করতে পারবো না। এই সত্যটা কিন্তু মানুষ আগে জানতেন, এখন বেশি করে আরও বুঝছেন এবং প্রতিবাদ করছেন। সুতরাং জুডিশিয়ারি খুব চ্যালেঞ্জের মুখে, এইটা আমার বলার ছিল এবং আরও নানা রকম কথা এসে যাচ্ছে, কিন্তু আমি আর দীর্ঘায়িত করবো না। শুধু এখানে ছোট্ট একটু কোশ্চেন করব, এই যে পুলিশ নিয়ে আমরা এত কথা বললাম এবং এইখানে আসবো যে আরজি করে নির্যাতিতার যে বাবা মা, তারা কালকে একটা আমাদেরই সংবাদ মাধ্যম চ্যানেল অন্য একটা সংবাদ মাধ্যম চ্যানেল, সেখানে একটা খুব বিস্ফোরক অভিযোগ তুলছে যে যেদিনকে ওনাকে বাড়িতে ওনার লাশ আনা হয় ঠিক সেই সময় একজন পুলিশের অফিসার ওনার বাবা মাকে কিছু পয়সার অফার করেছে, কিছু টাকা দিয়ে জিনিসটাকে ঢাকার চেষ্টা করেছে এবং ওনারা সেটা অন ক্যামেরা মিডিয়ার সামনে সেটা কালকে প্রকাশ করেছে। এই ব্যাপারে আপনি কি বলবেন? এখানে পুলিশের যার ভূমিকা, যে কোনো একটা ঘটনা ঘটলে যে ঘটনা ঘটিয়েছে তাদেরকে বার করা এবং দোষীদেরকে আদালত পর্যন্ত পৌঁছানোর এবং উপযুক্ত প্রমাণ সহ পৌঁছানো, কিন্তু সেখানে পুলিশ নির্যাতিতার বাবা মাকে টাকার অফার করছে, এই নিয়ে আপনি কি বলবেন? মানে লজ্জা রাখার কোনো জায়গা নেই এখানে। এটা যথেষ্ট লজ্জার। এটা আপনি যতটাই এই বিষয়ে বিস্মিত হয়েছেন আমি একইভাবে হচ্ছি। এবং দেখুন, এইটা এদের ইমিডিয়েট ট্রায়াল দরকার এবং এরা কেন এটা করলো, এদের ইন্টেনশনটা কি, কাদেরকে সেভ করার জন্য এরা এটা করলো, এই সত্যটা উদ্ঘাটন হওয়ার প্রয়োজন আছে এবং যারা যারা করেছেন তাদেরকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে পরবর্তীকালে কেউ এটা করতে না পারে। অর্থাৎ আমরা স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট, আমরা যদি আমাদের তাদের অ্যাপয়েন্টেড অফিসারদেরকে তাদের ভুলের জন্য যদি শাস্তি না দিতে পারি, এই গণতান্ত্রিক দেশের সাধারণ মানুষ কখনোই উপকৃত হবে না। একটা একটু প্রাসঙ্গিকতা আছে বলেই বলছি, কোরিয়ার কিম জন উন একটা খবর দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, জানি না কতটা সত্যতা আছে। এই বন্যা হয়েছে এবং সেই বন্যার জন্য কিছু মানুষের ইনকম্পিটেন্সি, তাদের ফেলিওর, সেজন্য এই বন্যা হয়েছে এবং তাদেরকে তিনি পানিশমেন্ট দিচ্ছেন, মানে তার সরকার দিচ্ছেন। তো সুতরাং আমার যে গভর্নমেন্টের যারা অ্যাপয়েন্টেড পার্সন, যাদের দায়িত্ব ইনভেস্টিগেশন করা, যাদের দায়িত্ব অপরাধীকে ধরা, যাদের দায়িত্ব মানুষকে সুরক্ষা দেওয়া, তারা যদি যথাযথ সেই কাজ না করেন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তবে গণতন্ত্রের জয় হবে, সাধারণ মানুষ তাদের অধিকার ফিরে পাবে। আর আমরা যদি এই পুলিশ অফিসার থেকে শুরু করে যারা প্রশাসনিক বিভিন্ন আধিকারিক স্তরে যারা চাকরি করেন তাদেরকে যদি আমরা প্রোটেক্ট করতে যাই, ওই কোর্টের ভাষায় শুধু ভৎসনাই করে গেলাম, কিন্তু কেউ কাজ করবে না, সাধারণ মানুষ লাঞ্ছিত হয়ে থাকবে। সেই ব্রিটিশ পিরিয়ড থেকে আমরা পরিত্রাণ পেয়ে আমরা যে গণতান্ত্রিক একটা আমাদের যে কনস্টিটিউশন তৈরি করেছি, আমরা যে একটা স্বাধীন দেশ তৈরি করেছি, সেই স্বাধীন দেশের যে আনন্দ, যে সুখানুভূতি, সেটা যে কি সেটা আমরা আর কোনোদিনই খুঁজে পাবো না। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ সৌদিবাবু। তবে আমরা বলবো যে আমাদের এই চ্যানেলে যে সমস্ত বক্তব্য রয়েছে সেটি হচ্ছে বক্তাদের সম্পূর্ণ নিজস্ব, এর সঙ্গে চ্যানেলের কোনো নিজস্ব সম্পর্ক নেই। ধন্যবাদ।